নমস্কার, শম্পা ঝিজিবিজিতে আপনাদের স্বাগত। গুজরাট ভ্রমণের ষষ্ঠ পর্ব এবং এটি শেষ পর্ব। ঘুরতে ঘুরতে এবার আমরা আমেদাবাদে যাব। তো তার আগে গুজরাটের যে পাটান শহর, সেখানে রানী কি ভাভ, এখানে এবার আমরা এসে পৌঁছালাম। তো এটি চালুক্য রাজা প্রথম ভীমের স্ত্রী উদয়মতী নির্মাণ করেছিলেন এবং রাজা মারা যাওয়ার পরে তার স্মৃতির উদ্দেশ্যে এই তার যে একটা ভাবনা, সেই ভাবনায় একটি কুয়ো নির্মাণ করেন। কিন্তু তার ভাবনায় এটি নির্মিত হয়েছে। আর এইটি যেন মনে হবে একটা উল্টো মন্দির, মানে চূড়োটার মধ্যে জলটা আছে। আর মন্দির যেমন আস্তে আস্তে ওপরে শুরু হয়, এটা চওড়া থেকে আস্তে আস্তে শুরুতে নামছে। তো কিন্তু এটা দীর্ঘদিন, মানে প্রায় 700 বছর এটি সরস্বতী নদীর কাদামাটির নিচে চাপা পড়েছিল। 1940 সালে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ এটিকে পুনরায় আবিষ্কার করেছিলেন এবং 1980 সালে এটি পুরো পুনরুদ্ধার সম্ভব হয়েছিল এবং 2014 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষিত করে। তো এটি 11 শতকে নির্মিত হয়েছে। এটির আয়তন 11.6 একর। আর এটি মারুগুর্জারা শৈলীর একটি অসাধারণ ধাপ কুয়ো। আর কাজগুলো দেখছেন একটু, মানে অসম্ভব সুন্দর কাজ। 7টি স্তর আছে এটি। আর এত সুন্দর ভাস্কর্য আর নকশা, আমি তো মানে আশ্চর্য হয়ে গেছি দেখে। এবং মনে হচ্ছে যেন দীর্ঘক্ষণ থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ছবি তুললে আমার ভালো লাগতো। মানে 1000টির বেশি, মানে ছোট আর 500র বেশি বড় ভাস্কর্য রয়েছে এটার মধ্যে। এবং এখানে হিন্দু দেবদেবীর মূর্তি দেখলাম প্রচুর। তার মধ্যে বিষ্ণুর নানা রকম মূর্তি ওটি বেশি দেখতে পেলাম। সত্যি আমাকে ভীষণভাবে অবাক করে দিল। আর এখন আমরা 100 টাকার নোট আমরা যে এখন ব্যবহার করি, তাতে এই রানী কি ভাভ রয়েছে, সেই ছাপটা। আর হ্যাঁ, এখানে ঢুকতে টিকিট লেগেছে 35 টাকা। আর এই সিঁড়ি দিয়ে অনায়াসে নেমে যাওয়া যাচ্ছে, অসুবিধা কিছু হচ্ছে না। কিন্তু একদম জল পর্যন্ত এখন যেতে দেয়নি, ওনাদের একটু বন্ধ করে রেখেছে, তাই আমরা একদম জল পর্যন্ত পৌঁছতে পারলাম না। অসাধারণ লাগলো, অসাধারণ। মানে আমি এর আগে আমি এক্সপিরিয়েন্স করিনি এরকম জায়গায়। বাইরে সবুজ, এটাও খুব ভালো লাগলো। এক বুক মুগ্ধতা নিয়ে আমরা এবার পরবর্তী স্পটে এলাম। পরবর্তী স্পট আমাদের, যেটি গুজরাটের সূর্য মন্দির, কোনারকের সূর্য মন্দির আর গুজরাটের সূর্য মন্দির। তো আমরা পৌঁছে গেলাম ওই সূর্য মন্দিরে, মোধেরা সূর্য মন্দির। তার প্রথমে সূর্য মন্দিরের আগে একটি কুণ্ড আছে, এটি রামকুণ্ড। এখানে 108 দেবদেবীকে উৎসর্গীকৃত মন্দির আছে, ছোট বড়। এটি একটু বড়, এই যে যেটা দেখতে পাচ্ছেন, এই পুরীর মন্দিরের মতো এটি বড়। এই যে আমরা ভেতরে ঢুকি, ওই কুণ্ডটিকে সূর্যকুণ্ড বলা হয়। জলে মন্দিরের প্রতিবিম্বটা পড়ে। এই কুণ্ডের দেয়াল স্তম্ভগুলো দেখুন, এগুলো মূলত ওই হিন্দু দেবদেবী আছে, যেমন গণেশ, শিব, পার্বতী, বিষ্ণু এবং অন্যান্য দেবীও আছেন। এইগুলোই খোদাই করা আছে। মানে আশ্চর্য লাগে যে কী করে এত কাজ সম্ভব হয়েছে। মানে আমি তো মনে হচ্ছে, মানে মুখে আমার কথা সরছে না দেখে, এত অপূর্ব। ওপরে যে একটা গম্বুজ টাইপের মানে আছে আর কি, সেটা তো কাজ, এত পাথর কেটে কেটে কাজ কী করে সম্ভব হয়েছে। এগুলোতে যে আমরা ঢুকলাম, এখানে মূলত রামায়ণ মহাভারতের মানে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এখানে এই যে এই স্তম্ভগুলোর মধ্যে রামায়ণ মহাভারতের দৃশ্য আছে।
আর এখানেই একটি মানে পদ্মের আকৃতির একটি মঞ্চের মতন আছে, যেখানে যখন এখানে অনুষ্ঠান হতো বা বিশেষ কোনো পুজোর দিন ওই সূর্য দেবতাকে এখানে এনে বসানো হতো। গুজরাটের এই সূর্য মন্দির এই আমেদাবাদ থেকে 10 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই সান টেম্পলটা 8:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত খোলা থাকে। এখানে কোনো টিকিট লাগে না, কিন্তু একটা শান্তি বজায় রাখতে হয়। আর এটি মেহেসানা জেলার মোধেরায় অবস্থিত। 1026 থেকে 27 খ্রিস্টাব্দে সোলাঙ্কি রাজবংশের রাজা ভীমদেব এটি নির্মাণ করেন। পুষ্পাবতী নদীর তীরে অবস্থিত এই মোধেরা সূর্য মন্দির অপূর্ব স্থাপত্য ও খোদাইয়ের জন্য বিখ্যাত, সে তো মানে আমরা দেখতেই পাচ্ছি। আর সূর্য মন্দিরের আগে নির্মিত হয়েছে। এই দেখুন, এটা আমরা ভেতরে এবার যাব। এইটি হচ্ছে এখানে এই মূল মন্দিরে এখানেই গর্ভগৃহ আছে, যেখানে সূর্য দেবতা ছিলেন। এটি সোনার, এবং এই ভেতরে এখন বেশ অন্ধকার পড়ন্ত বিকেল, তো ভেতরটা খুব একটা আলো পড়ছে না। এই দেখুন কাজ, দেখুন দেখুন কি অসাধারণ। একদম এটা মানে গেটে, এই মূল মণ্ডপের গেটে এরকম রয়েছে। চলুন একটু ভেতরে যাই। স্তম্ভ, এখানে ওই গম্বুজ আকৃতির যেটি আছে তাতে কাজ রয়েছে। ওই যে বন্ধ করা কাঁচ দিয়ে ওইটিতেই সূর্য দেবতা থাকতেন এক সময়। উপরে রাশিচক্র আছে। এই যে কাজ, সত্যি অসাধারণ। আমার তো মনে হয় একবার সেখানে দেখে যাওয়া, সবটা না ঘুরতে পারলেও আমেদাবাদে নেমে এই সূর্য মন্দিরটি দেখা দরকার। আমরা যেমন উড়িষ্যার সূর্য মন্দির, কর্ণাটকের সূর্য মন্দির সবাই দেখেছি, এটিও আমার মনে হয় দেখা। এই কুণ্ডটা আর একবার দেখে নিই। এই যে এগুলো যে ধাপ ধাপ মনে হচ্ছে, এগুলো সবই ধাপও আছে, আবার এখানেই ছোটো ছোটো মন্দির করা আছে 108 দেবদেবীর উদ্দেশ্যে। পরদিন সকাল সকাল আমরা চলে এলাম সবরমতী আশ্রম বা গান্ধী আশ্রম। সবরমতী নদীর তীরেই এটি অবস্থিত। মহাত্মা গান্ধীর অন্যতম প্রধান বাসস্থান এবং স্বাধীনতা সংগ্রামের কর্মকাণ্ড চালাতেন এখান থেকেই। গান্ধীজি 1917 সালে এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। 1930 সালে এখান থেকেই ডান্ডি অভিযান শুরু করেন। বর্তমানে এটি জাতীয় স্মৃতি জাদুঘর। হৃদয়কুঞ্জ গান্ধীজি এবং তার স্ত্রী কস্তুরবা গান্ধীর আদি বাসস্থান। গান্ধী স্মারক সংগ্রহালয়, এখানে গান্ধীজির জীবন, চিঠি, ছবি এবং চরকা ইত্যাদি সব সংরক্ষণ করে রাখা আছে। চলুন আমরা এবার ভেতরে গিয়ে দেখি। এই যে ঘেরা জায়গাটি, ওই যে চরকা, ওই চরকাটিতেই গান্ধীজি সুতো কাটতেন, চরকা কাটতেন, ওইটিতেই বসে ওই ঘেরা রয়েছে। কীরকম একটা রোমাঞ্চ লাগে না ভাবলে। চলুন এবার আমরা ঘরে যাই। এই যে ঘর, সুন্দর জানলা, কড়ি বর্গাগুলো কত সুন্দর করে ওপরে করা রয়েছে। এখানে গান্ধীজি ব্যবহৃত জিনিস রাখা রয়েছে। এই যে চশমা, গান্ধীজি মানেই যে চশমার কথা আমাদের মনে পড়ে। এই দেখুন, সত্যি রোমাঞ্চ লাগছে চশমাটা দেখে। এই পাশে খড়ম আছে, এই ওপরে এই কাটারি, তারপরে পেপার কাটার হাতা আছে, কাঠের হাতা, কাঁটা, ডালের কাঁটা, ওপরে একটা বাক্স আছে, এই একটা বাক্স, তার ব্যবহৃত জিনিস রয়েছে। এইখানে কিছু বাসন রয়েছে, এগুলো সব কাঁচের বা পাথরের বাসন, যেগুলো তিনি ব্যবহার করতেন।
এই কিচেনটা পিছনে ছিল, কিন্তু এখন ওটা সিকিউরিটির ঘর, তাই আমরা গেলাম না, ওটা বন্ধ আছে। দেখুন গাড়ু রাখা আছে, ঘটি রাখা আছে, আর এই আর একটা চরকা। কত রকমের যে চরকা, এখানে না আসলে বোধহয় বুঝতেই পারতাম না, ছোট বড় বিভিন্ন রকম। এটি কস্তুরবা গান্ধীর ঘর। দেখুন ঘরের শৈলী, এই দেখুন সিলিংটা কেমন অপূর্ব, কাঠ দিয়ে করা রয়েছে। গরমটাও কম হবে আর মজবুতও বটে। কি অসাধারণ শৈলী না, কড়িবর্গা যে ছাদ হয় তেমনই। কস্তুরবা গান্ধীর সম্বন্ধে এখানে লেখা রয়েছে। जब हम चरखा उसका भी सेम यही है। टेक्निकली मतलब दोनों सेम है। प्रिंसिपल दोनों का हाँ, सेम है। इसमें 2-3 व्हील है और ये क्या है, ये फोल्डेबल है। ये गांधी जी के कहने पे बना, क्योंकि गांधी जी कहीं पे लेके चले जाओ। हाँ कहीं पे भी लेके जाओ। उससे भी एक कॉम्पैक्ट वर्जन है। एक कॉम्पैक्ट वर्जन जो और ये तकली है, इसमें भी आप धागा बना सकते हो। हमारे मौसा जी ने थी। ये तकली है। ज़्यादा है। स्कूल में जब ये कोर्स में था तो ये पहले तकली पे धागा बनाना सिखाते थे बच्चे को। अरे वाह। देखिए ये मतलब किसी भी हालत में हमें फाइबर्स को ट्विस्टिंग इफेक्ट देना है। देखिए इसके दादा भी बनाते थे। मेरे दादाजी भी बनाते थे। विनोद भावे जो ऐसा भी यहाँ होता पे है। रुके थे, अच्छा। संत विनोद भावे, वो जो भी कपड़ा देखो, पहनते हाँ। थे इसी तकली से बनाया हुआ धागा में कपड़ा। আচ্ছা, आप चलते फिरते कहीं पे बैठ के अच्छा, बहुत समय हाँ, लगता चलते फिरते काम भी कहीं हो पे भी गया। हाँ, धागा है। बन समय गया। बहुत लगता है इसके लिए। समय ये स्कूल लगता है। में मतलब स्कूल में मतलब यहाँ हाँ, सिखाते हो। इनिशियली बच्चों को सिखाया जाता है, तो इसी में सिखाया जाता था। हम तो सुने हैं जो आते हैं लेडीज की हमारे टाइम में मेरे दादाजी का এবার আমরা এলাম বিনোবা ভাবের কুটিরের সামনে। যে বিনোবা ভাবে তিনি ছিলেন গান্ধীজির সবথেকে প্রধান শিষ্য, এবং বিনোবা ভাবে একজন সমাজ সংস্কারক ছিলেন। এটি তার ঘর। এই যে তার সম্বন্ধে এখানে বিনোবা ভাবে, তার সম্বন্ধে লেখা রয়েছে, এই তার ছবি। এই ঘরটিও ওই রকমই সিলিং কাঠের। এখানেও রয়েছে, লেখা রয়েছে। খুব সাধারণ একটি ঘর। রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই রুমে, এটা গেস্ট হাউস, এই রুমে ছিলেন তিনি। যারা ছিলেন এখানে এই রুমটায় তাদের করা আছে। মুক্তার আহমেদ আনসারি, अजमल खान, मोतीलाल नेहरू, सब लोग राजनीति में ছিলেন। অ্যান্ড্রুস, চার্লস অ্যান্ড্রুস এসেছিলেন। এই ভেরিয়ার এলিউন খুব সুন্দর করে আলোর দ্বারা ছবিগুলোকে ফোটানো হয়েছে আর ব্রাইট হয়েছে। দেখুন কত সাধারণ জীবনযাপন, যে এতটুকু একটা আলমারি তাতেই হয়ে যেত। এটা পুরো অতিথিশালা, এই জায়গাটা পরপর ঘর আছে। এই সবরমতী নদী একদম তার গায়ে আশ্রমটি, এখানে নামা যায়। আমাদের হাতে সময় নেই, নামতে পারলাম না। চলুন এবার গান্ধীজির চরকা ঘরে যায়, মানে যত রকম চরকা আছে এখানে রাখা আছে। গান্ধীজির ইচ্ছা ছিল যে
যে যেমনভাবেই একটু সময় পেলেই যেন চরকায় সুতো কাটে, তাই জন্য নানা রকম চরকা ফোল্ডিংও তার মধ্যে ছিল। এই চরকা ঘরে আমি একটু ছবি তুলে নিলাম। এলাম আদালজ নিভাব বা গুজরাটে, এটি গুজরাটের আমেদাবাদের গান্ধীনগর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। প্রাচীন এবং খুব সুন্দর একটি ধাপকূপ, যেটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি অনবদ্য নিদর্শন। এটি 1498 সালে সোলাঙ্কি শৈলীতে নির্মিত হয়েছিল। বাঘেলা রাজবংশের রানা বীর সিংহের স্ত্রী রানী রুদাবাই এটি তৈরি করেছিলেন। মাহমুদ বেগড়া নামক সুলতানের আক্রমণের পর রানা বীর সিংহ মারা যাওয়ার পরে তিনি এটি সম্পন্ন করেন। এটি 5 তলা বিশিষ্ট একটি গভীর কূপ, বেলে পাথর দিয়ে তৈরি। এর দেওয়ালে হিন্দু, জৈন এবং ইসলামিক শিল্পের সংমিশ্রণে দারুণ কারুকাজ করা রয়েছে। স্তম্ভগুলিতে নারীদের নৃত্যশৈলী, পৌরাণিক দৃশ্য খোদাই করে তুলে ধরা হয়েছে, খোদাই করে তৈরি করা হয়েছে। এই সবই এগুলো খোদাই করে নকশা, এই যে দেখছেন এগুলো সবই খোদাই করা নকশা। আর এটি 5টি স্টেজ আছে। ওই রানী কি ভাবের থেকে একটু ছোট, কিন্তু এখানে আমি জল পর্যন্ত পুরো চলে গিয়েছি, কোনো অসুবিধাই হয়নি এবং যাওয়া যাচ্ছিল। তবে একটাই কি, ভীষণ পায়রার মানে বিষ্ঠার একটা গন্ধ, যেটা আমার কাছে মনে হয়েছে এটা সেইখান থেকে বাঁচাবার কিছু উপায় বার করলে ভালো হতো। একটা আষ্টে গন্ধ, যেটার জন্য মানে দাঁড়াতে পারছিলাম না, মনে হচ্ছে চলে আসি তাড়াতাড়ি করে। আর তবে এটি শুধুমাত্র যে একটু জলের কুয়ো, এই যে জলের কুয়োটা দেখুন, এই জলেতেও পায়রার সব পালক টালক পড়ে আছে একদম। এটা মনে হচ্ছে আর একটু এই ব্যাপারের দিকে একটু দৃষ্টি দিলে ভালো হয়। তো এটি শুধু যে একটি কুয়ো তাই নয়, হ্যাঁ যেটা বলছিলাম, বরং এটি ছিল একটি সামাজিক মিলনস্থল। আর এই কূপের ভিতর মানে বাইরের যারা টেম্পারেচার বা তাপমাত্রা, তার থেকে কূপের ভিতর 6 ডিগ্রি তাপমাত্রা কম থাকে। এই যে ওপরে দেখুন, এই যে ওপেন, এই ওপেনটা, এই চারিদিকে এই যে পায়রার বাসা, কাজ দেখুন শুধু, কি অসম্ভব কাজ। মানে রানী কীভাবে অনেক বেশি ভাস্কর্য ছিল, কিন্তু এখানেও মানে একটু একটু তার মিনি, কিন্তু এটিও খুব একটা অনন্য একটা অনুভূতি সৃষ্টি করে। এইটার মধ্যে দিয়ে মানে এই আমাদের এটি লাস্ট স্পট, এইটির মধ্যে দিয়ে আমাদের এবারের গুজরাট ভ্রমণ এই শেষ হলো। এটি আদালজ নিভাব, আদালজ নিভাবের দর্শন বা দেখার মধ্যে দিয়েই আমাদের গুজরাট ভ্রমণ আমরা শেষ করলাম। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই পায়রা দেখেছেন কত, পায়রা বসার জন্য কিছু জায়গা এরকম করে দেওয়া হয়েছে, কিন্তু আরও করার দরকার আছে, আরও কোনোভাবে এটিকে পায়রার হাত থেকে সংরক্ষণ করার দরকার আছে, নাহলে ভীষণ আষ্টে গন্ধ। এই যে এরকম করে দেওয়া হয়েছে যাতে না পায়রা বসতে পারে, টিস্যুর টিস্যুর মতো, মানে ফলা ফলা মতন আর কি। আমাদের ড্রাইভারজির বাড়ি থেকে করে আনা ধোকলা খেয়ে আমাদের ট্যুর শেষ করলাম। নমস্কার।